অন আপ। ওকে, কি মনে হচ্ছে তোমাদের স্যার ছাপড়িয়ে গেছে তোমাদের মতন? আমি ব্যস্ততার কারণে 2 মাস ভিডিও আপলোড করতে পারিনি, এর মধ্যে তোমরা রীতিনীতি আদব কায়দা সব ভুলে গেছো? কি মানে বর্তমানে কি চলতেছে ভাই, আমি বুঝলাম না। মানে সবাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাই তো? মানে সোশ্যাল মিডিয়ায় সবাই হলো ইনফ্লুয়েন্সার। মানে এখনকার ছেলেরা বাইক ভাড়া করে তারা রিল বানাচ্ছে। আর মেয়ে, ও বাহ, আর মেয়েদের কথা তো বলবোই না। মেয়েরা তারা হচ্ছে কি করতেছে, যে কোনো ওকেশানে মেয়েদের রিল বেশি বেরোয়। তো ওকেশানে একটা ড্রেস আপ নিয়ে, হ্যাঁ, একদম ক্যামেরার সামনে যে এরকম এরকম এরকম, এইগুলো দিয়ে, এই ছাপড়িগিরি দিয়ে একটা ভালো একটা রোমান্টিক সং লাগাই দিয়ে রিল। মানে ইনস্টাগ্রামে প্রতিটা মেয়ে এখন সেলিব্রিটি, সরি মডেল। তা মানে বুঝলাম না এটা কি হচ্ছে তোমাদের। কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি, আদব কথা সব ভুলে গেলে। ঠিক আছে, এখন ফিরে আইছি, তোমাদেরও ট্রাকে ফেরানোর টাইম আমার। তো আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে ছবি দেওয়া এটা একটা মেমোরির বিষয়। একটা ওকেশনে অনেকের সাথে ছবি তুলে সেটা স্টোরি দেওয়া, হ্যাঁ, পোস্ট করা, এটা একটা মেমোরির বিষয়। কিন্তু দেখো তোমাদের ওই মেমোরিটা কি হয়, তুমি রাত্রিরে যদি একটা ছবি আপলোড করো, সকালে ঘুম থেকে উঠে প্রথম তোমার কাজ থাকে কি, ছবিতে কয়জন কমেন্ট দিয়েছে দেখি তো, 10জন কমেন্ট দিয়েছে, কমেন্টটাকে রিপ্লাই। আচ্ছা কয়জন রিয়াক্ট দিয়েছে, হা দিয়েছে কিনা, তার ইনবক্সে যায় গালি দিয়ে আসি আগে। এগুলো কি এগুলো? আচ্ছা সবাই যদি ইনফ্লুয়েন্সার হয়, মানে ইনস্টাগ্রাম তোমার ফেসবুকে, তাহলে ফ্যান বেস কারা? বুঝতেছি, আমি বুঝতেছি তোমাদের কলেজ লাইফ। দেখো তোমরা এখন কলেজে, তোমরা যথেষ্ট ম্যাচুয়ার, তাই তো? আর এখন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ম্যাটার করে। হ্যাঁ, আমার বাবা, আমি যখন কলেজে ছিলাম প্রথম তো আমার বাবা আমাকে একটা কথাই বলতো যে দেখ বাবা, নিজের ছবি নিজে তুলে লাভ নেই, তার থেকে তুই একটা ছবি লোক তোর ছবি তুলে আপলোড দেবে। আসলে ওই ওই কথাটা শোনার পর আমার বাবা বকাঝকা করতো না, ব্যাস ওরকম মানে সাইলেন্টলি একটা কিল দিয়ে দিত। তো আমার এটা এখানে লেগে গেল, পুরো ভিতরে লেগলো। তারপর আমি এইসব ছবি, আচ্ছা আমি লাস্ট ছবি কবে আপলোড করেছি তারাও তো, আমি লাস্ট ছবি আপলোড করেছি 9 মাস আগে। আর সেখানে তোমরা, বুঝলাম এটা মেমোরির বিষয়, ঠিক আছে। তো অনেক দিন পর যেহেতু আসলাম, তাই প্রথমে একটা লেকচার দিয়ে নিলাম, তারপর এখন ক্লাস শুরু করব, ন্যারেশন করব। তো প্লিজ এই ছাপড়িগিরি বাদ দাও, ট্র্যাকে ফিরে আসো, পড়াশুনো করো। সবাই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হলে হবে না, সবাই মডেল হলে হবে না। তোমার ক্লাসের 1% মেয়ের, মানে তোমার বান্ধবী, মেয়েরা ভালো জানো, তোমাদের বান্ধবীর মধ্যে 1% কি 2% তোমার ক্লাসমেটকে দেখবা যারা পড়াশোনায় মনোযোগী, তাদের ভিতরে 1 কি 2% তাদের অ্যাকাউন্টই নেই। অ্যাকাউন্ট থাকলেও তারা তাদের প্রয়োজন মিটিয়ে বের হয়ে যায় সোশ্যাল মিডিয়া থেকে। তো সবাই যদি এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হ্যান করতে থাকো, পড়াশুনো কিটা করবে, তাই না? পড়াশুনো আর সোশ্যাল মিডিয়া, মানে সবাই যদি মডেল হতে চাও, তাই ফ্যান বেস তো রাখতে হবে, তাই না? তুমি বুঝতেছো আমি কি বলতেছি? যাদের জীবনে কিছু করার তারা অলরেডি করতেছে, বাট তোমার তো জীবনে একটা, এই সোশ্যাল মিডিয়া করে কি লাভ? কে কয়টা রিয়াক্ট দিল, কে হাহা দিল, ওরা আমার গালি দিতে হবে ইনবক্সে, এগুলো করে কোনো লাভ নেই। যাই হোক, পড়াশোনায় ফিরি, ন্যারেশন করবো আজকে। তো যেটুক বুঝলাম, এম আই ক্লিয়ার? গুড। সো মেন অ্যান্ড গার্লস, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ন্যারেশন পার্ট 2। তো বোঝাই যাচ্ছে এর আগে ন্যারেশনের আগে একটা ক্লাস হয়ে গেছে। তো এর আগে ন্যারেশনের ক্লাসটা একটাই ক্লাস হয়েছে, ওটা হয়তো মেবি 1 ঘন্টার ক্লাস, আর এটা সেকেন্ড ক্লাস। আর হোপফুলি ন্যারেশনের 2টা ক্লাসেই শেষ আমার মনে হয়। আর মনে হয় না, এটাই হবে, ঠিক আছে? মনে হয় না, আমি শিওর ন্যারেশনের এই 2টা ক্লাস করলে আর কোথাও কোনো দিন ন্যারেশনের মানে মানে এই 2টা ক্লাসের মধ্যে এভরিথিং আছে, ইচ অ্যান্ড এভরিথিং। আর ন্যারেশন বাইরে কোথাও পড়া লাগবে না, অথবা ন্যারেশন নিয়ে তোমাদের আর কোনো টেনশন করা লাগবে না। সো যারা নতুন তারা প্লিজ আগেরটা দেখে আসো, তারপর পার্ট 2 এ ঢুকো। তো ন্যারেশন পার্ট 2 মূলত প্যাসেজ ন্যারেশনের আজকে বেশি মানে রুল তেমন কঠিন না, আমরা এক্সারসাইজ মূলত করব। আর এর আগে আমরা ডিরেক্ট ইনটেক্স শিখাইছি। তো ন্যারেশনের পার্ট 2 চলো। হ্যাঁ, রুলস অফ প্যাসেজ ন্যারেশন। তো প্যাসেজ ন্যারেশনের রুল বলতে তোমার ওই যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ, ওইটাই মূলত ন্যারেশন। আর প্যাসেজ ন্যারেশনে যেহেতু তোমার প্যাসেজ আকারে দেওয়া থাকে, পরীক্ষায় তো আমাদের প্যাসেজ আকারে পড়ে, তো আমাদের মানে এইগুলোর রুল বেশি খেয়ালও করা লাগে না, ঠিক আছে? কারণ এই প্যাসেজ ন্যারেশনের রুল 2-1টা এদিক ওদিক হলে সমস্যা নেই। বাট তোমার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ, যেটা আমি পার্ট 1-এ শেষ করে আইছি, ওইটা মাস্ট করা লাগবে। কারণ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ ওইটাই মেন, বুঝলে? আর এই প্যাসেজ ন্যারেশন তোমার কি বলে,
যে রুলগুলো এগুলো তেমন কঠিনও না, আর একবার দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। তো রুলস অফ প্যাসেজ নারেশন, প্রথম রুল দিয়ে শুরু করি। সমস্ত প্যাসেজটি পড়ে স্পিকার অর্থাৎ বক্তা, পার্সন কি কালারে, হ্যাঁ, সমস্ত প্যাসেজটি পড়ে স্পিকার অর্থাৎ বক্তা, পার্সন স্পোকেন টু শ্রোতা এবং সেন্টেন্সগুলোর মুড ক্রিয়ার ধরন শনাক্ত করে নিতে হবে। মানে কি, প্রথমে পরীক্ষার হলেই তোমার ন্যারেশন 8 নাম্বারের না 7 নাম্বারে বোধ হয়। তো সেখানে প্রথমে আমাদের পুরো প্যাসেজ 3 বার, যত টাইম তুমি নিজে না বুঝতে পারো, ঠিক আছে, যত সময় তুমি নিজে না বুঝতে পারো, বুঝা বলতে সাবজেক্ট আর অবজেক্ট, মানে স্পিকার আর লিসেনার, হ্যাঁ, স্পিকার আর যাকে বলা হচ্ছে শ্রোতা, তো দুইটা আলাদা করতে হবে, ভালোভাবে পড়ে মেন কথা বাংলা করতে হবে, আমরা এক্সারসাইজ আরও ভালোভাবে শিখবো। প্রথম রুল এটা, ভালোভাবে প্যাসেজ পড়তে হবে, তাও লিখে দিছি রুলে। রুল 2 দেখো, রিপোর্টিং ভার্বটি মাঝে বা শেষে থাকলেও ইনডিরেক্ট করার সময় তাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হয়। আচ্ছা, সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হয়। রিপোর্টিং ভার্বটি মাঝে বা শেষে থাকলেও ইনডিরেক্ট করার সময় তাকে সেন্টেন্সের শুরুতে আনতে হবে। এক্সাম্পল দেখো, ডিরেক্ট, উইল ইউ কাম টু মাই হাউস টুমরো, তুমি কি কাল আমার বাড়িতে আসবে? আই আস্কড দ্য বয়। সো রিপোর্টিং ভার্ব আস্কড, রিপোর্টেড স্পিচ এরা, ঠিক আছে। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই, রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্য বয়। ইনডিরেক্ট করার সময়, ইনডিরেক্ট কি, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, ওই যে আগের রুল ইনডিরেক্ট থেকে ডিরেক্টের। আর মনে আছে আমি যেটা বুঝাইলাম যে ন্যারেশন মূলত কি, ওই যে আমাদের সে বড় বড় যে রুলগুলো ছিল, রিপোর্টেড স্পিচের ভিতর ফার্স্ট পারসন থাকলে তা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টেড স্পিচের ভিতর সেকেন্ড পারসন থাকলে তা পরিবর্তন হবে তোমার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। এইসব তাংফাং দরকার নেই, আমরা ডাইরেক্ট মনে করো ক্যাজুয়ালি থিঙ্কিং করবো। ন্যারেশন কি, ওই যে শিখাইলাম না, কোটনামি, ক্লিক লাগানো, এর কথা আর আরেকজনের যে বলা, এটা হচ্ছে ন্যারেশন। মানে আমি আর তুমি কনভারসেশন হচ্ছে, আর একজন থার্ড পারসন এখান থেকে শুনলো, সে যায় আর 5টা লোককে যে জিনিসটা বলবে ওইটা ন্যারেশন। তো সেটা আমরা এই প্রথম সেন্টেন্সে আগে অ্যাপ্লাই করি, তাই তো। উইল ইউ কাম টু মাই হাউস টুমরো, আই আস্কড দ্য বয়, ইনডিরেক্ট করতে বলছে। আই আস্কড দ্য বয় ইফ হি উড কাম টু মাই হাউস দ্য নেক্সট ডে। তো দেখো কি হয়েছে, মানে তুমি কি কাল আমার বাড়িতে আসবে, সেটা আমি ইনডিরেক্টলি কি বলবো, আই আস্কড দ্য বয়, আমি বালকটিকে জিজ্ঞাসা করলাম, যদি সে যদি হি উড কাম টু মাই হাউস দ্য নেক্সট ডে, যদি সে আমার বাড়িতে কাল আসতে চায়। ইনডিরেক্ট, যেহেতু ইন্টারোগেটিভ, আরও আমাদের যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, কি বলে ওটারে, মানে ডাব্লিউএস বাদে যেটা দিয়ে শুরু হয় সেখানে ইফ হয়, এবং প্রথমে সাবজেক্ট তারপরে উইল থাকলে উড, আগেরই নিয়ম, সেই অনুযায়ী করতে হবে। তো এখানে মূলত বিষয়টা কি, যে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে, মানে প্যাসেজের ভিতর যেখানেই তোমার এই রিপোর্টেড স্পিচটা থাকুক না কেন, রিপোর্টিং ভার্বটা থাকুক, সেটা ইনডিরেক্টের সময় আগে নিয়ে আসতে হবে। তাই আমরা এই যে আই আস্কড দ্য বয়, এটা হচ্ছে রুল গেল। আবার দেখো সেকেন্ড রুল, মানে সেকেন্ড এক্সাম্পল, ডিরেক্ট, ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার, জেরি সেড টু দ্য অথার্স, অথার মানে লেখক, আর অথারেস মানে লেখিকা, মানে ফিমেল, ওম্যান। স্পেশালি ইন দ্য ডে বাই দ্য ফায়ার, স্পেশালি ইন দ্য ডে বাই দ্য ফায়ার। তো যেটি বলতেছে লেখিকাকে যে আপনি আমার কিছুটা, লিটিল বলেছে, ইউ লাইক এ লিটিল বিট, আপনি কিছুটা আমার মায়ের মতো দেখতে, বিশেষ করে আগুনের পাশে, বাই দ্য ফায়ার, আগুনের পাশে অন্ধকার, ইন দ্য ডে বাই দ্য ফায়ার, ইন দ্য ডার্ক হতো, ইন দ্য ডে, সরি এখানে ডার্ক হবে, এখানে ডার্ক ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, কারেকশন করে নাও, ঠিক আছে, ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, টাইপ মিস্টেক, ইনডিরেক্ট। তো জেরি টোল্ড দ্য অথারেস, জেরি লেখিকাকে বললো দ্যাট যে শি লুকড এ লিটল বিট লাইক হিজ মাদার, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। তো দেখো
জেরি এই যে এইটাই আমাদের সেই ক্লিক লাগানোর কনসেপ্ট একদম পারফেক্টলি অ্যাপ্লাই করা। জেরি লেখিকার একটা কথা বলতেছে, আমি মনে করো সাইডে একদম দাঁড়ায় আছে, তা ওরা আমার দেখিনি, জেরি আর ওই লেখিকা, আমি এটা শুনলাম যে জেরি এই কথা বলেছে, বাট আমি সেই কথাটা তোমার এসে বলবো। আমি তোমার এসে কী বলবো, জেরি টোল দ্য অথারেস, আমি বলবো তো জেরি ওই লেখিকারে বলতেছিল যে আপনি এই দেখো কইছে, হ্যাঁ এই যে সে নাকি লেখিকা নাকি ওর মায়ের মতো দেখতে, অন্ধকারে আগুনের পাশে। আমি তোমাকে এটাই বলবো, তাই না? ক্যাজুয়াল থিঙ্কিংয়ে যেটা আসে সেটাই আমরা ইংলিশ ট্রান্সলেশন করলাম, তাই তো? এখানে কি সেকেন্ড পার্সন আছে, সেকেন্ড পার্সন রিপোর্টেড স্পিচে থাকলে পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী। অবজেক্টকে অথরেস যেহেতু লেখিকা সি, এই যে মিনিং কেন দরকার, অথরেস লিখে নাও, লেখিকা অথরেস মানে লেখিকা, যেহেতু ফিমেল তাই আমাদের সি আনতে হবে। এই যে সাবজেক্ট আনলাম সি। রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী সাবজেক্ট, সি লুক আছে তাই V2 আনলাম লুকড। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, লুকড এ লিটল বিট লাইক হিজ মাদার স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। অনেক ডিপ বুঝাচ্ছি, প্রত্যেকটা এত ডিপ বুঝাবো না, তো সেই সেম ডায়লগ, ভিডিও পজ দাও, নোট করো। ন্যারেশন তো আমাদের ডিরেক্ট স্পিচেই ডিরেক্ট ইনডিরেক্টলি হয়ে গেছে, ভিডিও পজ দাও, বেশি টাইম দেবো না। থার্ড রুল, হ্যাঁ ঠিক আছে। থার্ড রুল, কোনো বক্তার পরপর একাধিক উক্তি অর্থাৎ স্পিচ থাকলে দ্বিতীয় বা তৎপরবর্তী উক্তিগুলির ক্ষেত্রে, আচ্ছা ওই যে পরপর একটা বক্তা 3 থেকে 2টা কথা বললে, এগুলো তোমরা হয়তো জানো, যারা করেছো। একটা বক্তা পরপর 2 থেকে 3টে উক্তি দিলে তাদের পরপর কি বসবে সেটা নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডেড বসে, ফার্দার অ্যাডেড বসে, অলসো সেড বসে, এগেইন সেড বসে। এখন কথা হলো এগুলো সিকোয়েন্স মেনটেন করে দেওয়া লাগবে কিনা, না। তুমি প্রথমে দেওয়া হলো অ্যাডেড দিলে, তারপরটা তুমি অলসো সেড দিলে, তারপরটা তুমি আবার ফার্দার অ্যাডেড দিলে, তারপর তুমি আবার অ্যাডেড দিলে, এরকম হলে আছে। বাট চেষ্টা করবা আলাদা আলাদা দেওয়ার জন্যে, ঠিক আছে? হ্যাঁ, ইত্যাদি ব্যবহার করতে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভে কি, অলসো আস্কড, এগেইন আস্কড, ফার্দার আস্কড, এটাও তুমি ইচ্ছা মতো তুমি প্রথমে ফার্দার আস্কড দিতে পারো, তারপর অলসো আস্কড দিতে পারো, এটা সিকোয়েন্স অত করা লাগবে না। বাট অলসো আস্কড সহজ, এই জন্য আমরা প্রথমে অলসো আস্কড ব্যবহার করব, ঠিক আছে? ইনডিরেক্ট, তাই তো, কি বলেছে, দ্য ওল্ড ম্যান টোল্ড মি, ডিরেক্ট, দ্য ওল্ড ম্যান সেইড টু মি, শীতকাল চলে আসতেছে, ঠান্ডা লেগে যাচ্ছে। দ্য ওল্ড ম্যান সেইড টু মি, ইউ ক্যান গো হোম নাও, ইউ মে কাম টুমরো। আচ্ছা, ইনডিরেক্ট কি বলেছে, দ্য ওল্ড ম্যান টোল্ড মি দ্যাট আই কুড গো হোম। দেখো, রিপোর্টিং স্পিচ করেছে, হ্যাঁ, রিপোর্টেড স্পিচ সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুযায়ী কি আছে, অবজেক্ট মি, তাহলে মির অবজেক্ট মানে অবজেক্ট সাবজেক্ট আই। দ্য ওল্ড ম্যান টোল্ড মি দ্যাট আই কুড, ক্যান থাকলে কুড, গো যেহেতু ক্যান কুড বিয়ন, গো হোম নাও, এই নাও থাকলে দেন, এই যে নাও থাকলে দেন। তারপর হি অ্যাডেড দ্যাট, মানে ওই ওল্ড ম্যান, হি অ্যাডেড দ্যাট আই মাইট কাম দ্য নেক্সট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। সহজ আছে, নোট করে নাও, এটাও ভিডিও পজ করে নোট করে নাও। হয়ে গেছে, চলো। হ্যাঁ, রুল 4, রিপোর্টেড স্পিচে যদি শুধু ইয়েস থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় ইয়েস এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ওই ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, শুধু এটাই ব্যবহার করতে হয়। অথবা সাবজেক্টের পর এই দেখো, এটাই অ্যাভয়েড করার চেষ্টা করবা, সাবজেক্টের পর প্রয়োজনীয় অক্সিলারি ভার্ব বসে, ঠিক আছে? এটা তোমার ভুল করে অনেকে, আমি দেখাচ্ছি কেন ভুল করে। স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ শেষ, ওটা করে। অরে দেখো, অরে দেখা যাচ্ছে সাবজেক্ট প্লাস ডু ডাজ, ডু ফার্স্ট পার্সন, প্লুরাল থাকলে ডু, তারপর তোমার থার্ড পার্সন সিঙ্গুলার ডাজ, পাস্টে থাকলে ডিড, তারপরে আমি যাবো ওয়াজার কন্ডিশন অনুযায়ী। তো আমরা এত কন্ডিশন করতে গেলে ভুল করবো, তো আমরা একদম ডাইরেক্ট দিয়ে দেবো সাবজেক্ট প্লাস রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। এটা আমরা ফলো করার চেষ্টা করবো সব সময়। তো ডিরেক্ট,
রকি said to me, have you finished the work? I said yes. Okay. তো কি বলেছে, ইনডিরেক্ট, সরি ডিরেক্ট। রকি said to me, এখানে কি রিপোর্টিং ভার্ব এর সাবজেক্ট মি, তাই তো? রিপোর্টেড স্পিচে কি আছে, সেকেন্ড পারসন আছে, পরিবর্তন হবে মি অনুযায়ী। তাই আমরা রকি নেশন, রকি আস্কড মি, যেহেতু ইন্টারোগেটিভ, আস্কড মি ইফ মি এর সাবজেক্ট এই সেই আই, ইফ আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যেহেতু এখানে ইয়েস, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, একদম ডাইরেক্ট বসে আছে, আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। অর আই সেইড দ্যাট আই হ্যাড, এই যে এখানে আই হ্যাড দিস, কেন আই হ্যাড দিস? হ্যাড দিলে হচ্ছে কারণ ওরা আই সেইড দ্যাট আই হ্যাড, আমি করেছি, বলেছে আমি কাজটা শেষ করেছি। আই ডিড, আমি করেছি। ডিড কি আনা যাবে হ্যাড দিলে? আই সেইড, ও হ্যাঁ, যেহেতু দেখো, যেহেতু এটা কি টেন্সে, এই রিপোর্টেড স্পিচটা কি টেন্সে আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কও, সেই টেন্স, সেই 6টা ক্লাস, সেই বড় টেন্স, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ প্লাস V3, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অ্যাজ ভার্বের V3 প্লাস অবজেক্ট। সো সেই অনুযায়ী আমাদের হ্যাড আনতে হয়েছে, আই হ্যাড। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, সে টেন্স পরিবর্তনের নিয়ম ডিরেক্ট আর ইনডিরেক্টে করানো আছে প্রথম ক্লাসে, সে অনুযায়ী নোট করো। এর জন্য আই হ্যাডটা হিসাব করে দিতে হবে, এটা ভুল যায়, ঠিক আছে? এর জন্য আমরা আই হ্যাড অ্যাভয়েড করব, যথাসম্ভব আমরা আই হ্যাডটা অ্যাভয়েড করবো। হয়ে গেছে। হ্যাঁ, বি, রিপোর্টেড স্পিচে ইয়েস এর পর যদি কোনো বক্তা থাকে তবে ইনডিরেক্ট স্পিচে ইয়েস এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এবং অ্যান্ড সেইড দ্যাট ওয়াজ, এটাতে একটু সহজ, রিপ্লাইড না অ্যান্ড সেইড না, মানে কিছু আর অবজেক্টে কিছু থাকলে, মানে বিষয়টা কি এইখানে যে কইছে, এখানে শুধু আই সেইড ইয়েস এই পর্যন্ত শেষ হয়ে গেছে বলে এই একটা, আর এখানে আই সেইড ইয়েস তারপরে কিছু থাকবে, তাই এটা সহজ স্ট্রাকচার। দেখো আমি ওই আগের রুলটা কিন্তু এখানে অ্যাড করিনি, কারণ ওটা ভুল করে, ওটা স্কিপ করো, ওই রুলটা দরকার নেই করার, ঠিক আছে? এইটা দিয়ে করবো সবসময়, সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ প্লাস অ্যান্ড সেইড দ্যাট, এটা দিয়ে। তো ডিরেক্ট দেখো, উদাহরণ, আসিফ সেইড টু নজরুল, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর অ্যাসাইনমেন্ট? ইয়েস, আই উইল সাবমিট ইট টুমারো, সেইড নজরুল। তো রিপোর্টেড স্পিচ এটা, রিপোর্টিং ভার্ব এটা, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তাই না? রিপোর্টেড স্পিচের ভিতরে আছে সেকেন্ড পারসন, পরিবর্তন হবে কি অনুযায়ী, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। এত হিসাব করতে ভালো লাগে? তাতে একবার ক্যাজুয়াল থিঙ্কিং করবো, দুজন কথা বলতেছে, আমি যে ক্লিক লাগাই দেবো, সেই ক্যাজুয়াল থিঙ্কিং বাংলা কর, দেখো কি দাঁড়ায়। আসিফ নজরুলকে বললো, তুমি কি তোমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছো? তো আমি যে তোমারে কি বলবো, আমি ওই দুজনে আমি আসিফ আর নজরুলের কথাটা শুনলাম, আমি তোমার যে কি বলবো, আসিফ নজরুলকে বললো যে সে কি তার অ্যাসাইনমেন্ট পূরণ করেছে, আমি তোমার তো এটাই বলবো। তুমি তোমার বান্ধবী আর দুই বন্ধুর কথা এটা যদি তুমি শোনো, তুমি যে আর এক বান্ধবীরা যে তো এটাই বলবা। ঠিক তোমরা যে জিনিসটা আর একজনের লাগানোর জন্য যে ব্যবহার করো, মানে একজনের কথা আর একজনের লাগানোর জন্য যেটা ব্যবহার করো, ওইটাই ন্যারেশন। ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজ দ্বারা শিখাইছে, এই যে তোমাদের মনে করো প্রত্যেকটা গ্রামার, তো আমরা তো গ্রামারটারে মানে আমাদের স্যার ম্যাডামরা এমনভাবে তৈরি করে ফেলেছে, ওই গ্রামার ভয় করে, গ্রামার মানে বিষয়টা ইংরেজি শিখাতে মনে হয় যে গ্রামার এগুলো কেন লাগে, কিন্তু প্রত্যেকটা গ্রামারের মিনিং আছে। এই ন্যারেশন শেখানোর মূল উদ্দেশ্য হলো এই ধরনের ক্লিক লাগানো গ্রামার, মানে ইংলিশ, মানে তোমরা তো স্পিকিংয়ের সময় ক্লিক তো লাগাতে হবে, তাই তো? মানে একজনের কথা একজনের তো লাগাতে হবে। তো যেহেতু এটা আসে, এর জন্যই ন্যারেশনের জন্ম, ন্যারেশন এর জন্যে, ন্যারেশন আলাদা করা এর জন্যে, যে একজনের কথা যখন আরেকজনের বলতে হবে তখন এই রুলগুলো ফলো করতে হবে। সেটাই শেখানোর জন্যই তোমাদের ন্যারেশন শেখানো হচ্ছে, পরীক্ষায় পাস করার জন্য না, ঠিক আছে? মানে শিক্ষানীতি ঠিক আছে, বাট আমরা না এটা নেগেটিভভাবে নিয়ে নিছি, মানে আমাদের ভিতরে, মানে এটা কিসের দোষ বলবো, এডুকেশন সিস্টেম, হ্যাঁ এডুকেশন সিস্টেমের একটু ইরোর আছে, তারপরেও আমরা এটা একটু বেশি হাইপার করে ফেলেছি, ঠিক আছে? মানে আমরা পুরোটাই সিস্টেমের দোষ দিই, বাট এখনও তোমাদের পার্ট, মানে দেখো জিনিসটা পুরোই যদি ভুল হতো, তো বাংলাদেশের 20 কোটি জনসংখ্যা তো এটা আর ফলো করতো না, তাই না? কিছু তার তো হয়তো ঠিক আছে, আমাদের সেটা অ্যাপ্লাই করতে ভুল হচ্ছে, আমাদের স্যাররা ঠিকভাবে আমাদের শেখাচ্ছে না, এর জন্য তুমি আমার ক্লাস দেখতেছো এখন। সো ন্যারেশন এর জন্য লাগে। অনেক কথা বলে ফেললাম, তো এটা দেখো,
ইনডিরেক্ট। আসিফ আক্স নজরুল ইফ হি, ওই যে এই নজরুলের অবজেক্ট হি, যেহেতু ছেলে তাই হি হ্যাড কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। হ্যাড কমপ্লিটেড কেন, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। হ্যাড প্লাস V3, এই যে হিজ হোমওয়ার্ক প্লাস অবজেক্ট। নজরুল রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি উড সাবমিট দ্যাট দ্য নেক্সট ডে। হি উড সাবমিট, আই উইল থাকলে উড হবে, আর সাবমিট বিয়ন হবে, ইট টুমারোর জন্য দ্য নেক্সট ডে। এটাও নোট করো, পজ করে নোট করো এটাও। নোট করো। আর যদি মনে হয় যে এতগুলো আমি স্ট্রাকচার একবারে করতে পারবো না, ক্লাসটা অর্ধেক দেখো, আজকে অর্ধেক দেখো, 2 দিন পর আলাদা অর্ধেক দেখো, ঠিক আছে? মেলা টেনশন নেওয়ার দরকার নেই, মেলা হাইভার হওয়ার দরকার নেই। নেক্সট সি, রিপোর্টেড স্পিচে যদি শুধু নো থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় নো এর পরিবর্তে রিপ্লাইড ইন, এটা সহজ। ওই আগেরটা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ আর রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, মানে সে না আবেদকভাবে উত্তর দিল সেটাই। তাহলে এই যে শুধু এইটুকু মুখস্থ রয়েছে, রিপ্লাইড ইন নেগেটিভ। অত বেশি তোমার রুলের ভিতর স্ট্রাকচার বেশি করা লাগবে না। বলতে হয় সাবজেক্টের পর প্রয়োজনীয় অক্সিলারি ভার্ব প্লাস নট বসাতে। এই যে তোমার সেই রুলটা আবার আমি দিয়ে রাখিছি, বাট এটা যত সম্ভব স্কিপ করো। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস রিপ্লাইড অ্যাফার্মেটিভ, নেগেটিভ সরি, অর সাবজেক্ট প্লাস ডিড নট ডাজ নট, ওই আগের কন্ডিশন অনুযায়ী, এগুলো সেন্টেন্স অনুযায়ী বসবে, টেন্স অনুযায়ী বসবে, ঠিক আছে? ডিরেক্ট, শিমু আস্কড শিলা আর ইউ ডুইং এনিথিং নাও, শিলা সেড নো। ওই শিমু আস্কড শিলা ইফ শি, অর্থাৎ শিলা ওয়াজ ডুইং এনিথিং দেন, নাও থাকলে দেন। শিলা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অর শিলা রিপ্লাইড দ্যাট হি ওয়াজ নট। যেহেতু ওয়াজ নট কেন আসলো, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইয়েস, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর প্লাস ভার্বের সাথে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস আর আছে, এর জন্য ওয়াজ নট, শি ওয়াজ নট। হোয়াট আর ইউ ডুইং, ঠিক লিখেছে তো এটা ওরা। আর ইউ ডুইং এনিথিং নাও, রিপ্লাইড ইন দ্য, শি সেড নো শি ওয়াজ নট। না ঠিক আছে, কন্টিনিউয়াস দেখলে হ্যাঁ ওয়াজ নট, প্রেজেন্ট আছে তাই আমরা ওয়াজ, এটাও নোট করো। স্কিপ করবা, ওই রুলটা করার দরকার নেই, ওয়ারেরটা স্কিপ করবা যত সম্ভব, কারণ ওটা ভুল যায়। অনেকে আমি দেখেছি, আমি ওটা শিখাই দেখেছি, পরে যে ওই টেন্স মিলাতে পারে না, ভুল করে ফেলে, অ্যান্টিসিডেন্ট টাইপের হয়ে যায়। এই যে এখানে এসে এই সেন্টেন্সের অ্যান্টিসিডেন্ট টাইপের হয়ে যায়, এর জন্য ভুল করে। নেক্সট ডি, রিপোর্টেড স্পিচে নো এর পর যদি কোনো বক্তব্য থাকে তবে ইনডিরেক্ট স্পিচে নো এর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট বসেন, ঠিক আছে? স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট। এক্সাম্পল, রকি সেইড টু শিলা আর ইউ গোয়িং টু চট্টগ্রাম টুমরো, কি দিয়েছে, নো আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন সেইড শিলা। আচ্ছা, এটা একজন ছেলে একজন মেয়ে, আচ্ছা ঠিক আছে। তো যেহেতু সেকেন্ড পার্সন পরিবর্তন হবে অবজেক্ট শিলা অনুযায়ী, সাবজেক্ট আসবে শি, এই সেই শি আইসে। তো রকি আস্কড শিলা ইফ শি ওয়াজ গোয়িং টু চট্টগ্রাম দ্য নেক্সট ডে, শিলা রিপ্লাইড নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট শি হ্যাড চেঞ্জড হার মাইন্ড। শি হ্যাড চেঞ্জ কেন হলো, পারফেক্ট আছে তাই, প্রেজেন্ট পারফেক্ট কই হ্যাভ চেঞ্জ, হ্যাভ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার জন্যই এখানে আমি আনলাম পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? নোট নোট নোট, ভিডিও পজ, নোট থামাও, ভিডিওর উপর ক্লিক করো, আবার দাঁড়ায় আছো কেন বুঝলাম না, ভিডিওর উপর ক্লিক করো, থামাও থামাও থামাও, হয়ে গেছে নোট। নেক্সট পাস। সো দেখো, পাস রুল করানোর আগে একটা কথা বলি, এটা এইচএসসি 25-এর জন্য, ঠিক আছে? তোমাদের পরীক্ষা পিছাইছে, সবাই ইতোমধ্যে তোমরা জানো, পরীক্ষা দিয়েছে জুন মাসে। তো আমি নভেম্বর বাদ দিলাম, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 7 মাসের ফুললি টাইম আছে। তো 7 মাসে সব কিছু করা সম্ভব। তুমি মেডিকেলের প্রিপারেশন নিবা, যারা নিবা তারা 7 মাসে কভার করতে পারবা, যারা ইঞ্জিনিয়ারিং বুয়েট বা ভালো কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটি দেখবা তারাও পারবা। সো প্লিজ ডু নট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, ইউ হ্যাভ এনাফ টাইম, এনাফ, 7 মাস অনেক টাইম, তুমি সিলেবাসটা পুঙ্খানুপুঙ্খভাবে শেষ করতে পারবা, কোনো সমস্যা নেই। তো যারা একটু পিছাই গেছো তাদের ডিপ্রেশনে যাওয়ার কোনো দরকার নেই, তারা একদম সুন্দরভাবে শেষ করতে পারবে। এখন থেকে মনে করো চেষ্টা করলে সব কিছু করা সম্ভব, সব।
টাইম নষ্ট না করে ওই সোশ্যাল মিডিয়ার ওই ওই ছাপটিগিরি বাদ দাও, ঠিক আছে, ওই ছবি পোস্ট, ইনস্টাগ্রামে রিল, এগুলো বাদ দাও, পড়াশোনায় কামব্যাক করো, ঠিক আছে। সুন্দর। এইচএসসি 25 মূলত, আর ক্লাস তো এইচএসসি 25ও করতে পারবে, কারণ ন্যারেশন তো সবারই আছে, আর শর্ট সিলেবাস ওদের, আর এইচএসসি 26 ওদের ফুল সিলেবাস হয়তো, ফুলই থাকবে। তো 25-26 সবার জন্যই ক্লাসটা, সমস্যা নেই। বাট 25 বি কেয়ারফুল, তোমাদের অনেক টাইম আছে, এখন মনোযোগ হলে সব কিছু করতে পারবা। 5 এটাকে নোট করো। এটা কি স্যার? ও এটা সহজ, এটা দেখো। ডিরেক্ট স্পিচে স্যার থাকলে ইনডিরেক্ট করার সময় অ্যাড্রেসিং অ্যাজ স্যার, আচ্ছা, লিখতে হয়, অথবা স্যারের পরিবর্তে আমরা এটা লাগবে রেসপেক্টফুলি। অ্যাড্রেসিং অ্যাজ স্যার এটা লেখার দরকার নেই, ওইটা প্রথমে আনতে হবে, ওটা বড় হয়ে যাবে, আমরা এই রেসপেক্টফুলি লিখে দেবো। দেখো এক্সাম্পল কি, দ্য অফিসার সেড টু দ্য ম্যানেজার স্যার আই নিড 1 ডে লিভ। আচ্ছা, ইনডিরেক্ট কি বলেছে? The officer told the manager respectfully that he needed on day leave. আচ্ছা, রিপোর্টের স্পিচ কই? আই নিড ফার্স্ট পার্সন আছে, পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, অফিসার অনুযায়ী, থার্ড পার্সন তো, তাই আমরা হি দিয়ে দিছি, দুটোই থার্ড পার্সন হি। অ্যাড্রেসিং দ্য ম্যানেজার অ্যাজ স্যার, এই যে এটা কেমন না একটা, বাট দিতে পারো যার যা ভালো লাগে, আমি আটকাবো না, এটা ভুল যায় না বললেই চলে। দ্য অফিসার সেড দ্যাট হি নিডেড অন ডে লিভ, নোট করে ভালো, সহজ রুল। হয়ে গেছে নোট, চলো। হ্যাঁ, রুল 6, রিপোর্টেড স্পিচে যদি কাউকে অ্যাড্রেস বা সম্বোধন করা হয় তবে অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে ইনডিরেক্ট স্পিচ শুরু করতে হয়। এক্সাম্পল দেখো কি বলেছে, ইনডিরেক্ট অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে সম্বোধন করেছে, আর ইউ হাংরি ফ্রেন্ডস সেইড দ্য শ্রুট কিং, ঠিক আছে, শ্রুট কিং, হ্যাঁ, চতুর রাজা। আচ্ছা, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড, তাদের বন্ধু হিসেবে সম্বোধন করে, দ্য শ্রুড কিং আস্কড ইফ দে ওয়ার হাংরি। আচ্ছা, এই যে আমাদের রিপোর্টেড স্পিচ আছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন থাকলে পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, সেইড অবজেক্টকে, সেইড ফ্রেন্ডস হলো অবজেক্ট, তাই তো। শ্রুড কিং আস্কড ইফ, যেহেতু ফ্রেন্ডস প্লুরাল জন্য, ওই ফ্রেন্ডের জন্য আসলো দে, প্লুরাল ফ্রেন্ডস থার্ড পার্সন, তাই দে ওয়ার হাংরি। আর আছে, আরের জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। ক্লিয়ার? 7, রিপোর্টেড স্পিচ যদি আল্লাহ, বাই গড, বাই মাই লাইফ থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচ এ সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড, এটা আমি বারবার লিখিনি, ঠিক আছে, এই সোয়ারিং দিয়ে 3টে দিতে হবে, সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড বসাতে হয়। আচ্ছা, এক্সাম্পল দেখো, ডিরেক্ট বাই আল্লাহ হি রিপ্লাইড আই উইল নট লিভ দিস হাউস। আচ্ছা, সোয়ারিং বাই আল্লাহ, হি রিপ্লাইড, সহজ, সোয়ারিং বাই আল্লাহ, হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দ্যাট হাউস। নোট করে বলো, নোট করলে মনে থাকে, 10 বার পড়ার নাম 1 বার লেখা, বুঝলে? নোট করলে মনে থাকে। চলো, আচ্ছা, কি বলেছে, ইনভার্টেড কমার বাইরে রিপোর্টের ভার যুক্ত ফ্রেজ এর অতিরিক্ত অংশ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল, ও আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল গুরুত্বপূর্ণ রুল, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ থাকলে ইনডিরেক্ট এ উক্ত প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ সেন্টেন্সের শুরুতে বসে। আচ্ছা, ডিরেক্ট করো, আর ইউ ব্রাদার্স, তোমরা কি ভাই ভাই? আস্ক দ্য মিস্ট্রেস মানে কি জানো? গৃহিণী, মিস্ট্রেস, আচ্ছা, অফ দ্য হাউস, টার্নিং টু দরবেশ মানে কি? ফকির, দরবেশ মানে ফকির। আচ্ছা, টার্নিং টু দ্য দরবেশ প্লুরাল, দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস আস্কস ইফ দে ওয়ার ব্রাদার্স। তো এখানে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এই যে টার্নিং টু দ্য দরবেশ, এটা প্রেজেন্ট পার্টিসিপল বোঝো কি হবে? ভার্বের সাথে আইএনজি। পাস্ট পার্টিসিপল বোঝো কি হবে? পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল, তাই তো। পাস্ট পার্টিসিপল V3, ঠিক আছে, অ্যাডজেক্টিভের কাজ করে, ওটা আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আরও ডিপলি জানবো। আর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3, সমস্যা নেই, আমরা ওটা পেইন নিও না, আমরা ডিপলি শিখবো ওটা। রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ ফর্ম,
অ্যাসার্টিভ ফর্ম হওয়া সত্ত্বেও যদি তার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তবে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজড। ও আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ। দেখো কি কেন গুরুত্বপূর্ণ, যে দেখা যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য, বাট লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। মানে এরকম না, সেটা কেমন, এটা আমি বাস্তব উদাহরণ দিই। কি বলা যায়, মনে করো তুমি কি নয়ন, তুমি নয়ন, তুমি হও নয়। হ্যাঁ, এটা দেখো, মনে করো আমি এখন সেলিব্রিটি, ঠিক আছে, আমি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, নোট করা বোধহয় কমপ্লিট, তাই না? চলো বুঝি। হ্যাঁ, দেখো ডিরেক্ট, শি সেইড টু মি ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার। এই বিষয়টা এরকম, দেখো এই সেন্টেন্সটা দেখলেই বোঝা যায়। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে কি আছে দেখো, ইউ হ্যাভ রিমেম্বার্ড, তোমার কি মনে আছে? তোমার মনে, এর এই বিষয়টা এমনি বোঝা যায়, তোমার মনে আছে ওই বছরগুলোতে তাকে কেমন দেখা যেত, মানে একটা অবাক, মানে সারপ্রাইজ, মানে খানিকটা অবাক হয়ে। দেখো ইনডিরেক্ট কি, বিং সারপ্রাইজড, এই যে অবাক হয়ে, শি আস্কড মি ইফ আই হ্যাড রিমেম্বার হাউ শি হ্যাড লুকড অল দোজ ইয়ার্স। 10-80 রুল 10, এটা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা ভালোভাবে নোট করো। এটা মানে অন্যান্য রুলের থেকে এই রুলটা একটু একটু টিপিকাল্ট। রুল 10, রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ থাকলে, এটা সহজ, থ্যাংক ইউ থাকলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা মনে রাখতে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস থ্যাংকড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আচ্ছা, হি টোল্ড মি থ্যাংক ইউ, তাহলে হি থ্যাংকড মি। নোট করে নাও, এটা এমনি সহজ। নেক্সট, রুল 11, রিপোর্টেড স্পিচে গুড বাই থাকলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস বেড, এই যে নতুন একটা জিনিস, বেড প্লাস অবজেক্ট প্লাস গুড বাই বসে। বেড মানে প্রদান করা, ঠিক আছে। হি সেইড গুড বাই মাই ফ্রেন্ডস, তাহলে হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই, এখানে একটা জিনিস খেয়াল করেছো, এখানে হাইপেন দেওয়া লাগবে, না দিলে সমস্যা নেই, বাট দিলে একটু ম্যান্ডেটরি, মানে একটু ভালো লেখায়। আর এখানে কিন্তু হাইপেন নেই, তাহলে হি বেড হিজ ফ্রেন্ড গুড বাই। রুল 12, রিপোর্টেড স্পিচে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট থাকলে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস উইশড প্লাস অবজেক্ট প্লাস গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট বসে। সো আই সেড টু হিম গুড মর্নিং, আই উইশড হিম গুড মর্নিং। সহজ, এটা একই, আই উইশড হিম গুড মর্নিং, মানে উইশ করে বোঝাচ্ছে, সেটা নোট করে নাও, তেমন কঠিন বা গুরুত্বপূর্ণও না, সহজ হয়ে গেছে। ভিডিও পজ দিয়ে নোট। চলো 13, অনেক সময় রিপোর্টেড স্পিচে পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকে না, এই রুল 13, এটা কিন্তু গুরুত্বপূর্ণ খুব। অনেক সময় রিপোর্টেড স্পিচে পূর্ণাঙ্গ সেন্টেন্স থাকে না, সেন্টেন্সের অংশ অর্থাৎ ফ্রেজ থাকে, সেক্ষেত্রে ইনডিরেক্ট এ পরিবর্তন করার সময় বক্তার বক্তব্যকে অনুসরণ করে উক্ত স্পিচকে পূর্ণাঙ্গ সেন্টেন্সে পূরণ করতে হবে, মানে আংশিক দেওয়া থাকবে, সেটা পূরণ করতে হবে। কেমনে দেখো, ইউ হ্যাভ ক্যারিড মি এ লং ওয়ে, হাউ মাচ পে ইউ, কেমনে হয় হাউ মাচ পে ইউ, লং ওয়ে হাউ মাচ, হ্যাঁ হাউ মাচ শুড, হ্যাঁ ঠিক আছে, শুড আই পে ইউ, হাউ মাচ শুড আই পে ইউ, ঠিক আছে না? হাউ মাচ শুড আই, এখানে শুড এটা লিখে নাও, এই শুড আইটা মিস হয়ে গেছে। হাউ মাচ শুড আই পে ইউ, আই সেড টু দ্য রিক্সা পুলার 50 টাকা। 50 টাকা আমি জিজ্ঞাসা করলাম, ফার্স্ট পার্সন জিজ্ঞাসা করলাম 50 টাকা, 50 টাকা, এনিথিং ইজ অল রাইট। রিক্সাওয়ালা আমাকে বললো, এটা রিক্সাওয়ালার স্পিচ আবার, রিক্সাওয়ালা বললো যে যা দেবেন তাই নেব, যা দেবেন তাতেই হবে, এমন বলে তো আমাদের রিক্সাওয়ালা, তাই না? কত দেবো ভাড়া মামা, যা দেবেন তাতেই হবে, এমন বলে না, সেটাই।
I told the rickshaw puller that he had carried me a long way. ওই যে he had carried me কই, you have carried me a long way, you second person object অনুযায়ী পরিবর্তন, রিক্সা পুলার অনুযায়ী তো he had carried me a long way. I asked I also asked him how much I should pay him. I further এই যে also আর further রুল এখানে একসাথে চলে আসে। I further asked him if 50 টাকা would do। এই যে will I pay you 50 টাকা, এখানে কি সেন্টেন্সটা, will I pay you, will I pay you দিয়ে দাও না, পে ইউ দেওয়ার দরকার নেই, will I না পে দেওয়া লাগবে, পে ইউ 50 টাকা, এটার পুরো সেন্টেন্স এটা, তাই না? তো এটারে কনভার্ট করে শুধু 50 টাকা বলেছে, 50 টাকা আমি জিজ্ঞেস করলাম। আই ফার্দার আস্কড হিম ইফ 50 টাকা উড ডু, 50 টাকায় হবে কি না। উইল আই পে, উইল 50 টাকা, উইল টাকা না চলে, ওই উইল আই পে ইউ এডে দিয়ে কনভার্ট, এটা তো শর্টে করা, তুমি এডেও মানে এটা পরিবর্তে এটারে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি দাঁড়ায়, I further asked that if will I pay you 50 টাকা, would 50 টাকা, একই কথা, দুটাতে একই কথাই বোঝায়, এটা দিয়ে করলেও যা হয় এটা দিয়ে, এটা লাগবা 50 টাকা উড ডু, এটা তো কন্ডিশন অনুযায়ী, এর থেকে আরও যেসব সেন্টেন্স আছে ওটা সাবজেক্ট ভার্ব নির্বাচন করে এটা এক্সাম্পলগুলো আমরা ভালো বুঝবো, এখানে একটা তো। হি রিপ্লাইড দ্যাট এনিথিং ওয়াজ অল রাইট, এই যে এনিথিং ইজ অল রাইট, ইজের পরিবর্তে শুধু ওয়াজ, প্রেজেন্ট ইনডিফিনিটটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। নেক্সট, ও নোট করো, এটা গুরুত্বপূর্ণ রুল। নেক্সট 14, অনেক সময় ডিরেক্ট স্পিচে বক্তা এবং শ্রোতার উল্লেখ থাকে না, সেক্ষেত্রে বক্তার ক্ষেত্রে দ্য স্পিকার এবং শ্রোতার ক্ষেত্রে দ্য লিসেনার অথবা দ্য পারসন স্পোকেন টু ব্যবহার করতে হয়। আচ্ছা, ডিরেক্ট, আর ইউ কামিং টু মাই হাউস টুমরো, তুমি কি কাল আমার বাড়িতে আসছো? ইয়েস, হ্যাঁ। আই উইল কাম টুমরো ইভিনিং, এখানে সাবজেক্ট সাবজেক্ট আর অবজেক্ট দেওয়া নেই, তা আমরা ধরে নেবো, তাহলে ধরে নেবো কি সাবজেক্ট, দ্য স্পিকার আস্কড দ্য পারসন স্পোকেন টু, এই যে দ্য পারসন স্পোকেন টু অবজেক্ট। ইফ হি, যেহেতু থার্ড পারসন তাই আমরা হি আনিছি, আর সিঙ্গুলার বলে আমরা হি অর্থাৎ এই যে সে লিসেনার, was going to his house the next day. The listener replied in the affirmative and said that he would come the next evening. এটাও সহজ, নোট করো, তেমন আহামরি কোনো রুল না। নেক্সট, হ্যাঁ ওনার রুল শেষ আমার। যদি ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব ক্যারিড, রিপোর্টেড, এই যে সেইড, আস্কড এসব বাদ দে, যদি তোমার ক্যারিড মানে কেঁদে ওঠা, মাঠার মানে কি বিড়বিড় করা, এটা কই লাগবো, এই লিখি, বিড়বিড় করা, ওই যে আস্তে আস্তে বলা, ঠিক আছে, ভালো হচ্ছে তুমি, এমনি আস্তে আস্তে বলা, বিড়বিড় করা, রিপ্লাইড, আস্কড ইত্যাদি থাকে, তবে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বগুলোর কোনো পরিবর্তন নাই, এগুলো ডাইরেক্ট আমরা বসাই দেবো। তো লাস্ট কি, সেন্টেন্সের প্রথমে প্রোনাউন এবং পরে নাউন থাকলে ওই নাউন লিখতে হবে বারবার, এটা মানে প্রোনাউন দিয়ে বারবার করার থেকে নাউন বারবার লেখাটা ভালো। লাস্ট রুল দুটো তুলে নাও, রুল শেষ, প্যাসেজ নারেশনের রুল এখানেই শেষ। চলো, হ্যাঁ এক্সারসাইজ চলে আসলাম, প্যাসেজ নারেশনের এক্সারসাইজের, তাই তো। তো প্রথমে তুমি ট্রাই করো, ভিডিও পজ দিয়ে আগে ট্রাই করো, আমি তো সলভ করেই দেবো। ট্রাই মারো।
প্রথম সেন্টেন্স কি আছে, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, আস্ক দ্য টিকিট সেলার। হ্যাঁ, তাহলে প্রথমে আমাদের প্রথম নিয়ম কি, রুল কি ছিল, প্রথমে সেন্টেন্স পড়তে হবে কে সাবজেক্ট কে অবজেক্ট। তাহলে আস্ক জিজ্ঞাসা করতেছে এটা টিকিট সেলার সাবজেক্ট, কাকে জিজ্ঞাসা করতেছে, না সরি সাবজেক্ট হচ্ছে রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, এস দ্য স্ট্রেঞ্জার, এটা স্পিকার, স্পিকার এই যে লিসেনার, তাই তো। হ্যাঁ, তাহলে হোয়ার ডু ইউ, না এই ক্ষেত্রে সরি ভুল গেছে, যে উল্টে গেছে, এই ক্ষেত্রে স্পিকার এডা আর এ আছে লিসেনার, অবজেক্টে এই প্রথম সেন্টেন্সে টিকিট সেলার বলতেছে, বাট আমরা এই দুটো শুধু মনে রাখবো, এই দুটো মনে রাখবো, সাবজেক্ট অবজেক্ট এরা। তাহলে হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, টিকিট বিক্রেতা জিজ্ঞাসা করতেছে স্যার আপনি কই যাবেন। তাহলে আমরা প্রথম সেন্টেন্স করি, দ্য টিকিট seller asked the stranger, stranger where he, the stranger, where he liked to go, asked the stranger এখানে রেসপেক্টফুলি, RSPECT, রেসপেক্টফুলি, যেহেতু স্যার আছে এই স্যারের রেসপেক্টফুলি হয়েছে, ask the ticket ask the stranger respectfully where he like to go। ঠিক আছে, প্রথম সেন্টেন্স হয়ে গেল কক্সেস বাজার, এই যে সে শুধু একটা ওয়ার্ড বললো কক্সেস বাজার। তাহলে আমরা কি করবো, এটা অ্যান্টিসিডেন্ট অনুযায়ী এই কক্সেস বাজারটা পূরণ করতে হবে এই সেন্টেন্স অনুযায়ী। তাহলে দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার replied that he want বা লাইক দুটোর একটা দেয়, he wanted to go কক্সবাজার। দেখলে অ্যাপ্লাই হলো সেই সেই যে গুরুত্বপূর্ণ রুল, কত ছিল 13 নম্বর রুল হয়তো, তাই না, আমি রিভাইন্ড করতেছি না, বাট 13 নম্বর রুল। এই যে দ্বিতীয় সেন্টেন্স শুধু একটা ওয়ার্ড দিয়েছে কক্সবাজার, বাট সেটার আমরা আগের সেন্টেন্স অনুযায়ী পুরো সেন্টেন্সে কনভার্ট করেছি। এটাকে নোট করে নাও, আমি মজবু, নিচে জায়গা কম। এখানে ওয়ান্টেড থেকে তোমার সেফ থাকা ভালো, তাই না, যেহেতু আগে সেন্টেন্সে লাইক আছে, আমরা লাইকই দিয়ে করি, LIKED লাইট। ঠিক আছে, যেহেতু আগে লাইট আছে আগের সেন্টেন্সে, পরেরটা হবে আগের সেন্টেন্স অনুযায়ী। করো, নোট করো। তাই না, দিলাম, মুছে দিলাম। কোন পর্যন্ত গেছি, সেকেন্ড, তাই তো, হ্যাঁ ঠিক আছে গেল। এবার এই যে হাউ মেনি, 3 নম্বর সেন্টেন্স, হাউ মেনি টিকিট ডু ইউ নিড। আচ্ছা এই স্পিচটা কার, টিকিট সেলার, তাই না, হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, দ্য টিকিট সেলার asked him হলো স্ট্রেঞ্জার, him how many tickets he
নিডেড। আই উইল বাই 5 টিকিটস, স্ট্রেঞ্জারের স্পিচ পরেরটা। এটা পড়লেই বুঝতে হবে এটা কে বলতেছে। বলতেছে স্ট্রেঞ্জার, অপরিচিত ব্যক্তি। দা স্ট্রেঞ্জার replied that he would buy 5 tickets. Oh no, 5 tickets. যেহেতু উইল আছে তাই উড বাই 5 টিকিটস। টেক দিস টিকিটস, দে উইল কস্ট 3,000 টাকা, said the last sentence, the ticket seller. The ticket seller told to take those tickets. আচ্ছা, he as a ticket seller also added that, এই সে also added এর নিয়ম, also said that they would cost 3,000 টাকা। ডান, নোট করো। হয়ে গেছে নোট, চলো নেক্সট। Why did you stop me? I did not do anything wrong, did I? Ask Riyad. রিয়াদ জিজ্ঞাসা করতেছে, কারে জিজ্ঞাসা করতেছে? said the traffic sergeant. তাহলে রিয়াদ সাবজেক্ট। Alright. Why Riyad asked the traffic sergeant why he, অর্থাৎ সার্জেন্ট, ট্রাফিক সার্জেন্ট, তাই তো? why he had stopped him, অর্থাৎ রিয়াদ। past indefinite, past perfect, had stopped, ঠিক আছে। he also, অর্থাৎ রিয়াদ, also said that he, অর্থাৎ রিয়াদ, he had, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, এই পাস্ট পারফেক্ট, ঠিক আছে। he had not done anything wrong। এবার এখানে দিতে পারো he again asked, had he, had he, এটা দিলে হচ্ছে, যেহেতু ট্যাগ ফ্রম তাই হ্যাড হি। একটু নোট করো, আমি মুছবো।
নোট করে হলো ওটুক। আর চাইলে তুই এগেইনস্ট এটা বাদও দেওয়া যায়, ঠিক আছে? এটা যদি তোমরা বাদও দাও, এই লাইনটা আমি আর একটা কালিতে দেখাই, এই লাইনটা, ঠিক আছে? এই যে সাধারণত ট্যাগ ফর্ম যেগুলো আছে, ট্যাগ ফর্মগুলো ন্যারেশনে বেশি কাউন্ট হয় না, বাট চাইলে দিতে পারো, চাইলে বাদও দিবা, সমস্যা নেই। এটা নোট করো এটা। হয়ে গেছে তাই না? মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কোন পর্যন্ত গেছি আমরা? ইউ আর ড্রাইভিং টু ফাস্ট। আচ্ছা, এই যে এ লাইন, ইউ আর ড্রাইভিং টু ফাস্ট, এটা কিরা বলতেছে? ট্রাফিক সার্জেন্ট, দ্য ট্রাফিক সার্জেন্ট। কি রে, আবার ইরোর দেখাচ্ছে কেন আমারে? ঠিক, হ্যাঁ ঠিক আছে। দা টিআরএ ট্রাফিক ACR GEANT sergeant, the traffic sergeant told that he অর্থাৎ রিয়াজ had been driving too fast, giving him এই যে সে রুল আমাদের যেমন 14 বোধ হয়, তাই না? প্রেজেন্ট পার্টিসিপেল, এটা পরে দেখলাম। দ্য ট্রাফিক সার্জেন্ট টোল্ড, আচ্ছা এটা প্রথমে লিখতে হবে, এই যে এই লাইনটা আমি এখানে লিখবো আবার। এই যে এইটা গিভিং হিম, এটা কোনো পরিবর্তন হবে না, এটা শুধু এখানে লিখে দেবা, ঠিক আছে? গিভিং হিম এ গ্ল্যান্স, দ্য ট্রাফিক সার্জেন্ট টোল্ড দ্যাট হি হ্যাড বিন ড্রাইভিং টু ফাস্ট, ঠিক আছে? নাও শো মি ইউর ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা, হি অর্থাৎ সার্জেন্ট, ট্রাফিক সার্জেন্ট, হি অলসো সেইড, টোল্ড দাও ওখানে, he also told to give to show him his driving license, LICENS লাইসেন্স কমপ্লিট। পজ দিয়ে নোট করো, কমপ্লিট। ইয়েস, নেক্সট আর একটা এক্সারসাইজ। আচ্ছা, এইটা না হোমওয়ার্ক থাক, HW হোমওয়ার্ক। আর হোমওয়ার্ক এটাই না শুধু, আমি আরও তোমার ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওইখানে প্র্যাকটিস শিট অ্যাড করা আছে, ওইখানে তোমরা ওইখান থেকে ডাইরেক্ট আমি বোর্ড কোশ্চেন আর ক্যাট কোশ্চেন সলভ করার জন্য এখানে প্রশ্ন দেওয়া আছে, তো ওইখান থেকে তোমরা সলভ করবা। যদি প্রবলেম হয় গ্রুপেই পোস্ট দিবা, পাবলিক গ্রুপ, তুমি পোস্ট দিতে পারবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। আমি ডিসক্রিপশানে নিচে ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? আর এটা হোমওয়ার্ক, এটা তোলো, এটা এখন করবা, এটা এখন, ঠিক আছে? এটা এখন করবা, এখনই তোলো এটা। আর হ্যাঁ, কিছুদিন আগে যে কালী পূজা বের হলো না, আমি তোমার মানে পূজা টুজার সময় তেমন ঘুরতে বেশি পছন্দ করি না, বাট বন্ধু বান্ধবের প্রেশারে আমি এবার বেরোইছিলাম। তো আসলেই খুব সুন্দর থিম, সুন্দর সুন্দর প্যান্ডেল, অসাধারণ, মনে করো
আর লোক কি বাপ রে বাপ, প্রতিটা মণ্ডপে ঢোকার জন্য তোমার 15 মিনিট ধরে ভিড় ঠেলা লাগে। এবং আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, প্যান্ডেলগুলো খুব সুন্দর, বাট মানে 15 মিনিট ধরে ভিড় ঠেলার পরে ভিতরে ঢোকার সাথে সাথে 30 সেকেন্ডের মাথায় যান বেরোন, মানে ওইখানে যে ভলেন্টিয়াররা থাকে, যান ভাই বেরোন বেরোন, সবাইকে দেখা সুযোগ দিন, সবাইকে দেখা সুযোগ দিন। আমি তখন একজনের ডাক দিলাম, বা শুনে যাও ভলেন্টিয়ার, তা কি বলেন, আচ্ছা তোমরা তো এই মন্দিরের কাজ 10-15 দিন ধরে করেছো তাই না? তো হ্যাঁ করেছি, 10-15 দিন দিন রাত খাটিয়েছি, ভালো কথা। তো এত কষ্ট করে তোমরা এত সুন্দর একটা থিম বানাইছো, তাই এটা যদি 2 মিনিট দাঁড় করায় দেখতেই না দাও, তাহলে তোমার বানাই কি লাভ? আমি ঢুকলাম, ভিড় ঠেলে তুমি 30 সেকেন্ডের মাথা করে যান যান বেরোয় যান, অন্যকে দেখা সুযোগ দিন। মানে তারা বানাইছে আমি বুঝলাম, কিন্তু সেটা তো 2 মিনিট দেখতে দেবে তাই না? কিরকম একটা। তো আমার মুখের দিকে এরকম টাকা রেখে বললো, ভাই আপনি এটা সারা রাত দাঁড়ায় দেখেন। যাই হোক, মানে উচিত কথা লোক কম বলে তো, তাই থিমগুলো সুন্দর ছিল, ঠিক আছে। বাট আমি পার্সোনালি কিছু ঘোরাঘুরি পছন্দ করি না, বন্ধু বান্ধব একদিন বের হয়েছিলাম। আসলে কালী পূজার থিমগুলো অসাধারণ, ঠিক আছে। মানে আসলেই বোঝা যায় বাংলাদেশে আর্টিস্ট আছে। বাট ওই যে আমার খারাপ ওই জায়গাটা লাগলো, মানে দাঁড়ানোর সাথে বেরোন বেরোন, মানে কি এড়ে আইসি দেখবো 2 মিনিট তো দাঁড়ায় দেখতে দিবা, তুমি থিম টিম বানাইছো। আর লোকজন যাচ্ছে, ও হ্যাঁ লোকজন যাচ্ছে, মানে ছবি একটা তোলার সাথে সাথে তারা চলে আসছে, ঠিক আছে। মানে ছবি তুললে আপলোড দিলেই মনে করো পরে ছাপড়িগিরি করেই শেষ। এটা তোলো, ক্লাস শেষ আজকে এ পর্যন্তই, নাকি আর আছে? ওফ, উই আর ডান, পিঙ্ক কালার। ওফ, এই স্লাইডটা দেখলে ভরসা পাওয়া যায় তাই না? উই আর ডান, আজকের মতো শেষ ক্লাস। তো নেক্সট তোমাদের সাথে দেখা হবে আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হলে মোটামুটি ইংলিশ বলা যায়, ইংলিশ আয়ত্তে আমাদেরও চলে আসবে। তো আমরা নেক্সটে দেখা হবে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ঠিক আছে। আর এই যে এর প্র্যাকটিস শিট আমি বললাম তো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো টিল দেন, গুড বাই।